ওয়াও! ফার্স্ট ক্লাস যেই ম্যাম অনেক স্ট্রিক্ট, পড়াশোনা এবং নিয়মিত ক্লাস করে নিয়ে অনেক সিরিয়াস তিনি। তৌসি প্রেজেন্ট দিল। তৌসি চৌধুরী দাঁড়াও, ভার্সিটিটা কি তোমার মামা বাড়ি? মনে চাইলে আসবে, না হলে নেই। তুমি একমাত্র প্রথম বিভাগ পেয়েছো বলে কি আসমানে উঠেছো? তৌসি কিছু বলবে তার আগে নিহান দরজায় এসে ম্যামকে ডেকে নিয়ে যায়। ম্যাম, তোষির ব্লাড ক্যান্সার। ও ট্রিটমেন্ট নিয়ে এখনো শুরু করেনি, তাই অসুস্থ ছিল। কি বলছো? বাচ্চা একটা মেয়ে আর ট্রিটমেন্ট কেন নিচ্ছে না? আর্থিক সমস্যা? আমাকে বলো, আমি অ্যারেঞ্জ করে দেবো যতটুকু পারি। না ম্যাম, এমন কোনো সমস্যা নেই। ওর চিকিৎসা খুব দ্রুতই শুরু হচ্ছে, সম্ভবত দেশের বাইরে নিয়ে যাব। আর ম্যাম, কাউকে বলবেন না, ও চায় না ব্যাপারটা সবাই জানুক। ওকে, শিওর। আর ধন্যবাদ আমাকে বলার জন্য। ও হয়তো বলতো না কিছু। আর তুমি ওর কি হও? ওর উড বি হাজব্যান্ড আর ফুপাতো ভাই। আসি ম্যাম, আপনার সময় পেরিয়ে যাচ্ছে ক্লাসের। হ্যাঁ। তৌসি এখনো দাঁড়িয়ে আছে। ম্যামটাকে প্রচুর ভয় পায়। তুমি বসো তৌসি, পরবর্তী থেকে নিয়মিত আসার চেষ্টা করবে। যদি বেশি সমস্যা হয় আমাকে ইনফর্ম করবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ক্লাস শেষে নিহান অপেক্ষা করছে পার্কিংয়ে। তৌসিকে দেখে গাড়ির দরজা খুলে দিল। ভাইয়া, আমাকে একটু লিফট দেওয়া যাবে? আজ গাড়ি আসেনি আমার। কুহু, আমার সাথে এসো। এদের মাঝে কাবাবে হাড্ডি হতে হবে না। তৌসি কুহুকে চোখ মেরে ইশারায় বুঝিয়ে দিল যেন আজ কফিও খেতে যায়। আজ কোনো প্ল্যান আছে তোষি? বিকালে বের হব, শিশির ভাইয়ের সাথে মিট করব। কেন, আর একা যাচ্ছিস? কিছু জানতে চাই তাই। আপনি চাইলে আসতে পারেন, বেশি দূর না, ধানমন্ডি 15-তে। আচ্ছা, যাব। তৌসি আর নিহান একটু দেরি করে পৌঁছালো রেস্টুরেন্টে। ঢাকা জ্যাম। এলি অবশেষে। জ্যামে পড়েছিলাম ভাইয়া। বস। আর কি খাবি? অর্ডার করে দে। খাবার অর্ডার করে। তৌসি শিশিরের দিকে ফিরল। বল, কি জানতে চাস? সেদিন দাদি যেটা এড়িয়ে গেল, আর আমার সাথে সবার এরকম পাষাণ্ড আচরণের কারণ। আমিও সবটা জানি না রে, আমাদের কাছেও রহস্য আছে, অনেক রহস্য। তবে যতটুকু জানি বলছি। যদিও কথাটা আমরা কেউ মন থেকে বিশ্বাস করি না। তোর যখন জন্ম হয় তখন হাসপাতালে কারো বাচ্চার সাথে তোর অদল বদল করা হয়। আমাদের শত্রুরা করেছিল এটা, এতটুকু জানি আমি। বাবা মাকে বলা হয় যে তাদের মরা মেয়ে হয়েছে, কিন্তু সেই ডেড বডি যখন দেখতে যায় বাবা দাদু, তখন সেখানে তুই ছিলি। তোর ইংল্যান্ডে যে প্রপার্টি আছে সেগুলো দাদু ভাই আমার জন্মের পর উইল করে রাখে, যাতে চৌধুরী বংশের মেয়ে সেটা পায়। আর যদি এই বংশে কোনো মেয়ে না হয় তবে সেটা অনাথ আশ্রমে চলে যাবে। আর এই উইল কেউ পরিবর্তন করতে পারবে না। মা আর কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না। ব্যাপারটা মিডিয়াতে লিক হয়ে যায়। দাদু তোর মুখ দেখে আর তোকে ফেলতে পারেনি, তাই আমাদের সাথে নিয়ে আসে। তারপর থেকে দাদু তোকে ভালোবাসে, আর দাদির কসমের জন্য আমরা কেউ তোকে আদর করি না। কিন্তু তুই যখন বড় হওয়া শুরু করলি, তোর সব কিছুতেই চৌধুরীদের চালচলন ছিল। তখন দাদির সাথে আমরা কথা বলি তোকে আপন করে নেওয়ার, কিন্তু দাদির নিজের শরীর কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আর দাদু সেদিনই রাগ করে সব প্রপার্টি তোকে দিয়ে দেয়। তোর 18 বছর হলে তুই যেন সেটা বুঝে পাস। তুই আমাদের ভালোবাসা পাবার বিনিময়ে যে সম্পত্তি দিতে রাজি হয়েছিস, এর জন্য দাদি তোর সাথে কথা বলার অনুমতি দিয়েছে। আমি আমার ডিএনএ টেস্ট করিয়েছি, আমার গায়ে তামজিৎ চৌধুরীর রক্ত বইছে। এই বুড়ির মধ্যেই কোনো সমস্যা আছে। সেটা মাও বলে। হ্যাঁ, বাবাও বলেছে। খুব দ্রুত এর সমাধান হবে। এখন দেখার পালা এই 100 কোটি টাকা কোথায় যায়। এই বুড়িটাকে তো আমি হাত পা বেঁধে পাইলট ছাড়া প্লেনে তুলে দেব। হ্যাঁ দিস, তারপর বাপি তোকে সেই প্লেনের পাখায় ফিক্কা দিয়ে তুলে দেবে। এটা ঠিক। কেন? যেই ছেলে তার মায়ের খুশির জন্য নিজের মেয়েকে পরিচয় দেয় না, অন্যায় জেনেও দিনের পর দিন বর্বর আচরণ করে, সেখানে তোর মনে হয় সত্যিটা সামনে আসলে কোনো শাস্তি দেবে? তুই অনেক গভীরে ভাবিস পুচকি। আচ্ছা ভাইয়া, তুমি এত বড় হয়ে গেছো, বিয়ে করো না কেন? কি করব বল, তুমি তো এখনো ছোট। কে? জুহি, মাই গর্জিয়াস লেডি। ও, তার মানে আপনি বুট?
ইয়াহ গাইজ, আমি উঠবো, মিটিং আছে। ওকে ভাইয়া। শিশির তৌশির কপালে চুমু দিয়ে চলে গেল। তারপর কুহু রবিন ভাইয়াকে আসতে বলেন। ফিলিং বোর্ড। উইথ মি? ইয়া, কল দেম। নো ইউ কল রবিন ভাইয়া। তৌশি কুহুকে কল করলো। 10টা বকা দিয়ে তারপর রাজি হলো, কারণ তৌশির ফোন ব্যাগে থাকায় কুহুর কল দেখেনি, রেগেছিল একটু। এই তোর কি মনে হয় কুহু রবিন একে অপরকে পছন্দ করে? হ্যাঁ। পরদিন হাসপাতালে ডক্টর সানিয়ার রিপোর্ট হাতে নিয়ে খুব হাসি খুশি ভাবে বসে আছে, কারণ তৌশি আসবে এখন রিপোর্ট নিতে। কিন্তু সানিয়াতের খুশিতে এক বালতি পানি ঢেলে দিয়ে নিহান একা ঢুকলো কেবিনে। আপনি একা? হোয়াইট মানে থসি আসেননি? আমি তো বলেছিলাম একা আসবো, আর ও এসব শুনলে ভয় পাবে। এটা ঠিক বাচ্চা একটা মেয়ে। ও রিপোর্ট ভালো, একদম শুরুতে আছে। দেশের বাইরে নিয়ে শরীরে ব্লাড চেঞ্জ করতে হবে, আর বাকি সব চিকিৎসা করে ইনশাআল্লাহ ও সুস্থ হবে চান্স 90%। আর বাকি 10% ওর মানসিক বল, বেঁচে থাকার ইচ্ছে, এসব এক হলে আরো চান্স পাবে। ধন্যবাদ ডক্টর। তবে একটা কথা খুবই আশ্চর্যজনক, ও শরীরে ক্যান্সারটা এমনি এমনি হয়নি। ওকে কেউ কিছু খাইয়েছে বা ইনজেক্ট করেছে, যার জন্য হয়েছে। তাহলে এটার অ্যান্টিডোট দিয়ে কি ওকে সুস্থ করা সম্ভব? না, কারণ এটার একটা এক্সাক্ট টাইম থাকে। মেডিসিন শরীরে পুশ করার 7 দিনের মধ্যে অ্যান্টিডোট দিতে হয়। এখন তো অনেক সময় হয়ে গেছে, আর ক্যান্সার খুব ভালোভাবেই বাসা বেঁধেছে ওর মধ্যে। খুব সূক্ষ্ম জীবাণু দেওয়া হয়েছে। এটা হয়তো আপনারা দেশের বাইরে গেলে জানতে পারতেন। বাংলাদেশের ট্রিটমেন্ট সিস্টেমে সম্ভব নয় জানা। রিপোর্টটা লন্ডন পাঠিয়েছিলাম, তাই জানতে পেরেছি। ধন্যবাদ ডক্টর। ও ট্রিটমেন্ট কবে থেকে শুরু করছেন তাহলে? আগামী সপ্তাহের মধ্যে ওকে লন্ডন যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আর বিলম্ব করা ঠিক হবে না। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। রিপোর্ট এনেছেন? কি বললো ডক্টর? কেউ তোর শরীরে ক্যান্সারের জীবাণু ঢুকিয়েছে, কোনো খাবার বা ইনজেকশনের মাধ্যমে। ভালোই করেছে। তুষি, রেগে ধমকে দিল। তোর সব ননসেন্স কথা ভালো লাগে না। এখন প্যাকিং শুরু কর, আমরা আগামী সপ্তাহে লন্ডনে যাচ্ছি। এই ওয়েট, আমরা মানে আপনিও যাবেন? কেন, তোকে একা যেতে দিলে খুশি হোস ডক্টরের সাথে? খালি 2 লাইন বেশি বলছে খাটাস বেটা। কল কেটে বকা দিল। 2 দিন পর শিশিরের ফোনে মেসেজ এলো, ব্যাংক থেকে 100 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। শিশির অফিসে ছিল, তৌশিকে কল করে ডাকলো অফিসে, সাথে নিহানও ছিল। ভাই এটা কার অ্যাকাউন্টে ট্রান্সফার হলো? খোঁজ নে কুইক। এদিকে আশা করি তোমার এই টাকা দিয়ে চলে যাবে, শুধু তোমার না, তোমার সন্তান নাতিপুতিদেরও। বাহ, আপনি তো বেশ ভাবেন আমাকে নিয়ে। আমাকে আর বিরক্ত করবে না। এটা তো সম্ভব না, আমি আবার ফোন দিব, তবে খুব তাড়াতাড়ি না। চিন্তামুক্ত থাকুন আপাতত। খুবই বিদঘুটে হাসি দিয়ে ফোন রেখে দিল ডক্টর আজাদ। এ কি বিপদে পড়লাম, এখন কি এই বয়সে এসে আরো খুন করতে হবে? তাতে কি প্রয়োজনে তাই করব? ডক্টর আজাদ, তুই দ্বিতীয়বার যেদিন কল দিবি সেদিনই তোর জীবনের শেষ দিন। আপাতত আমি না, তুই শান্তিতে থাক। ইয়েস, পেয়ে গেছি সব তথ্য। আরে এটা তো সেই ডক্টরটা যে তোর জন্মের সময় মায়ের ডেলিভারি করে, ডক্টর আজাদ। ইনি তো বলেছিল মরা বাচ্চার কথা, তারপর আর দেখা যায়নি তাকে কোথাও। তার মানে এইটা আসল কালপ্রিট। একে ধরলেই সবটা জানা যাবে। হ্যাঁ, কারিমা ভাবিকে বলা উচিত। তৌশি বড় বড় চোখ করে তাকালো, কারণ কারিমা সিআইডি অফিসার, সেটা শুধু তৌশি জানে। কেন? তাকে জানাবো কেন? আরে তার বন্ধু না সিআইডি অফিসার, তাই এসব ব্যাপারে একা আমাদের এগোনো যাবে না। ও আচ্ছা। কারিমাকে তৌশির সবটা জানানোর পর 2 ঘন্টার মধ্যে ডক্টর আজাদকে ধরে আনা হয়। তারপর তাকে দিয়ে দাদিকে কল করানো হয়। তোর জীবনের মায়া নেই তাই না? ব্যাপার না, তুইও খুন হবি আমার হাতে। তামজিদের মা যেভাবে খুন হয়েছিল তার চেয়েও কুৎসিতভাবে। ডক্টর আজাদ সহ সবাই শকড হয়ে যায়, কারণ এখানে নিহানের পরিবার, তৌশির বাবা মা ভাইও আছে, আর কারিমার হাজব্যান্ড জোহানও এসেছে। কারিমা প্রেগনেন্ট, তাই ওকে একা ছাড়েনি। হ্যাঁ, প্রাণের মায়া আছে, তাই বলেই তো কল করেছি। আপনি আমার সাথে দেখা করুন, এরপর আর কখনো বিরক্ত করব না আপনাকে। ঠিক আছে, কোথায় আসতে হবে ঠিকানা মেসেজ করে দে। তামজিদ চৌধুরী সোফায় পাথরের মতো বসে আছে। তার মানে ইনি তার সৎ মা, বাবার দ্বিতীয় স্ত্রী এবং নিজের আপন মায়ের খুনি। সবাই লুকিয়ে আছে।
একটা রেস্টুরেন্টে বড় হল বুক করা আছে, শুধু ডক্টর আজাদ একা বসে আছে। কি ব্যাপার, আমার সাথে দেখা করতে হলো, বুক করেছো কেন? আমার হইচই পছন্দ না। এবার কাজের কথায় আসো। আপনি আমাকে টাকা দিয়ে বলেছিলেন তৌসি মারা গেছে এবং তার জায়গায় অন্য কারো বাচ্চা রেখে গেছে কেউ। পুরনো ইতিহাস ঘাটতে আসিনি আমি এখানে। আজই না হয় শেষবার, কারণ আর কখনো দেখা হবে না আমাদের। ঠিক আছে, হ্যাঁ আমি বলেছিলাম। আচ্ছা, মোবাইলে বলেছিলেন আপনি নাকি তামজিদ চৌধুরী এর মাকে, মানে আপনার স্বামীর প্রথম স্ত্রীকে খুন করেছেন। হ্যাঁ, সে অনেক কথা এখন বলতে চাচ্ছি না। তুমি আর কিছু বলবে? আমি উঠবো এখন। আমার মনে হয় আপনি আরো ক্রাইম করেছেন জীবনে। অনেক বেশি, সকলের চিন্তার বাইরে। তুমি তো মাত্র 2টা শুনেই অবাক। আসি। দাদি চেয়ার থেকে উঠতে নিলেই কিছু সিআইডি অফিসার সামনে এসে দাঁড়ায়। এরা অফিসিয়াল অফিসার্স। এত তাড়া কিসের ওল্ড লেডি? বাকিটাও বলে যাও শয়তান বুড়ি। নিহান আর তার পরিবার সামনে এলো। শিশির আর ওর বাবা মা এখনো লুকিয়ে আছে। তোমরা এখানে? কি বুড়ি, হাওয়া বের হয়ে গেল নাকি? তোকে আমি জানে মেরে দিব আজাদ। তার আগে তুই তো বেঁচে নে শয়তান বুড়ি। বল কেন করেছিস এতটা জঘন্য কাজ? তুই আজকে সবটা বলবি আমাদের। বলুন কেন করেছেন এমন কাজ? কেন মেরেছেন আমাদের মাকে? কারণ আমি তোদের বাবাকে ভালোবাসতাম ভার্সিটি থেকে, কিন্তু তোর মা হঠাৎ করে এসে বিয়ে করে নেয় তোদের বাবাকে। তারপর আমারও বিয়ে হয়ে যায়, কিন্তু আমি সুখে ছিলাম না, কোনোভাবেই আপন করে নিতে পারিনি তাকে। আমাদের প্রায় 7 বছর পর দেখা হয়। সেদিন তামজিদ আর নাইলা সাথে ছিল, ওদের ফুটফুটে 2টো বাচ্চা। তোদের মায়ের সাথে অনেক সুখে আছে বোঝা যাচ্ছিল। আমার একটা মেয়ে ছিল। সেদিন তোদের বাবার সাথে দেখা হবার পর থেকে আমার পুরনো ক্ষত তাজা হয়ে যায়। অনেক কৌশলে ডিভোর্স নিয়ে নেই আমার স্বামীর থেকে, আমার মেয়েকে জাপানে পাঠিয়ে দেই। তারপর তোর বাবার সাথে আবার যোগাযোগ করি, বন্ধুত্ব গড়ে তুলি আবার। কেউ জানতো না আমি তোদের বাবাকে ভালোবাসতাম, তাই ওদের সাথে মিশে যাওয়াটা আরো সহজ হয়। একদিন তোর বাবা কাজের জন্য দেশের বাইরে গিয়েছিল। সেদিন আমাকে রাতে থাকতে বলেছিল তোদের মায়ের সাথে, আর ওই দিন রাতে বিষ খাইয়ে মেরে ফেলে ওকে। অন্য একটা ডক্টরকে টাকা খাইয়ে হার্ট অ্যাটাকের কথা বলে কেসটা ধামাচাপা দিয়ে দেই। এরপর তোদের 2 ভাই বোন উছিলা দেখাই, আর আমিও ডিভোর্স এসব নানা ছলা কলা করে বিয়ে করে নিই তোদের দাদুকে। কিন্তু ও আমাকে কখনো স্ত্রীর অধিকার দেয়নি, বলেছিল সময় লাগবে। কিন্তু কয়েক মাস পরও জেনে গিয়েছিল আমি খুন করেছি তামজিদের মাকে। তামজিদ নাইলাকে মায়ের স্নেহ মমতা দিয়ে বড় করব এই শর্ত নিয়ে আমাকে ছেড়ে দিয়েছিল। আর তামজিদ নাইলাও ততদিনে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, ওরা অনেক ছোট ছিল। দুভাইকে তো পেলে, তারপর কেন আমার জীবনটা নষ্ট করলে? তৌসির নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। নিহান ওকে ধরে রেখেছে। এখন না, তুই হাসপাতালে চল আগে, এই বুড়ির খবর পরে নেওয়া যাবে। তোশিমা, এসব কি নিহান? মা বলছি সব, আগে ওকে হাসপাতালে নেই। না, আমি সব জেনেই ছাড়বো আজকে। বল কেন করেছিস, আমার কথার জবাব দে অমানুষ। ইংল্যান্ডের প্রপার্টিগুলো বলেছিলাম আমার মেয়ের মেয়ে বাচ্চাকে দিতে। আমি চাইতাম না এই বংশে কোনো মেয়ে নাতি হোক। ইংল্যান্ডে 10,000 কোটি টাকার সম্পত্তিটা ওরা পেলে আমার আর চিন্তা থাকতো না, কিন্তু ও আমার কথা শুনলো না। তুই জন্মালে, তোকেও মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তখন ওখানে নার্স এসে পড়েছিল, তাই তোর জীবন বিষিয়ে দিয়েছি আমি। তার মানে নিহান হওয়ার পর তুই আমার পর 3টা বাচ্চা নষ্ট করিয়েছিস? হ্যাঁ। তুই মানুষ, এত নির্দ্বিধায় কিভাবে করলি এতটা নিচু কাজ? আবার নির্লজ্জের মতো হ্যাঁ বলছিস? আমার কাজ হয়ে গেছে,
আরও আগেই হতো, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যেন তৌসির গায়ে কখনো হাত না তোলে। এই শর্ত দিয়েছিল তামজিৎ আমাকে। উপায় না পেয়ে তৌসির শরীরে স্যুপের সাথে ব্লাড ক্যান্সারের জীবাণু আমি প্রবেশ করিয়েছি। ও আর বাঁচবে না। তৌসি মরে গেলে ওই ইংল্যান্ডের সম্পত্তি আমার নাতি পেয়ে যাবে। আমি সেভাবেই উইল করে সই করে নিয়েছি শিশিরের থেকে। আর এখন তৌসি পথের ভিখারি। ও সব শিশিরকে দিয়েছে, আর শিশিরের থেকে কৌশলে আমার নামে নিয়েছে। সে গোরে বালি ভিলেন বুড়ি, ওগুলো সব ফেক পেপার ছিল। আপনার মতো মহিলা আমাদের লালন পালন করেছে, ভাবতেই ঘেন্না লাগছে। তৌসির বমি করার মতো করে অনেক বেশি রক্ত পড়ছে মুখ থেকে। সবাই ঘাবড়ে গেল। নিহানের জান যায় অবস্থা। ও আর বাঁচবে না, কারণ কাল রাতে হাই ডোজের মেডিসিন খাইয়েছি আবার। নিহান উঠে দাদির গলা চেপে ধরে। আমার তুষির কিছু হওয়ার আগে তোকেই মেরে ফেলবো আমি, শয়তান বুড়ি। অফিসাররা নিহানকে থামায়। তৌশিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, সেন্স নেই। ডক্টর সানিয়া তৌশিকে এই অবস্থায় দেখে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। ডক্টর ফায়েজ ধরে ফেলে। আর ইউ অলরাইট ডক্টর? Yes, what happened to her? ওকে আবার ওষুধ দেয়া হয়েছে, এবার এটা আরো হাই পাওয়ার। কে দিয়েছে? ওটার নাম জানতে হবে, কখন দিয়েছে? গতকাল রাতে, নাম জানি না, তবে যে দিয়েছে সে আছে। গ্রেট, তাতে নিয়ে আসুন থাকে। 10 মিনিটের মধ্যে ভিলেন বুড়িকে আনা হলো, কিন্তু শালি বুড়ি বলবে না তো বলবেই না। ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না। তোমার নাতনি আর মেয়ে জাপান থাকে, তাই না? 5 মিনিটের মধ্যে ওদের এই দেশের পুলিশ অ্যারেস্ট করবে। সব তথ্য নেওয়া হয়ে গেছে। না না, আমি বলছি ওটার নাম। বোতলটা আমার পার্সেই আছে। বোতল নিয়ে ডক্টররা চলে যায় অ্যান্টিডট নিতে। তৌসির গায়ে ইনজেকশন দেওয়ার পর ধীরে ধীরে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ডক্টর, ও ঠিক হবে তো? ওর ক্ষতি হয়েছে কি আরো? ও শখ খেয়েছে, কোনো কারণে তাই জ্ঞান হারিয়েছে। হ্যাঁ। দাদির দিকে তাকিয়ে বলল, সেটা তো আমরা সবাই খেয়েছি। আর নতুন করে ক্ষতি হয়নি, তবে অ্যান্টিডটের ডোজের জন্য দুর্বল হয়ে গেছে। আমাদের যত দ্রুত সম্ভব লন্ডন যেও চিকিৎসা শুরু করতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আর রিস্ক নিতে চাচ্ছি না। ও সবকিছু কমপ্লিট হয়ে যাবে আজ, আমরা আগামীকালই যেতে পারবো। খুব ভালো, এখন দোয়া করুন পেশেন্টের জ্ঞান যেন দ্রুত ফেরে। ট্রমা আর ওয়েকনেসের জন্য দীর্ঘ সময় জ্ঞানহীন থাকতে পারেও। নিহান কথা বলে সবার কাছে গেল। নাইলা রহমান নিহানের গালে থাপ্পড় মারে। এত বড় কথা আমাকে কেন বলিসনি? ডক্টর ফায়েজ শুরু থেকে সব বলেছে আমাকে। আম্মু, তুষি চাইনি কেউ জানুক। এতটুকু বাচ্চা মেয়ে যা বলবে সেটাই তুই শুনবি? আন্টি, এখন এসব বাদ দিন। তৌসির খেয়াল রাখুন। আর এনাকে কি করব? এই শয়তান বুড়িকে নিয়ে জেলে রেখে দিন। তৌসি সুস্থ হলে এর ব্যবস্থা করা হবে। নিহান কি বলেছে ডক্টর? তৌসি ট্রমাতে আছে আর শরীর উইক। আজকের মধ্যে জ্ঞান ফিরলে কাল লন্ডন যাবো ওকে নিয়ে। চিকিৎসা ওখানেই করতে হবে। আমিও যাব। এখানে তুই থাক, তুই চলে গেলে আমাদের বাবা মায়েরা একা পড়ে যাবে। আচ্ছা, তবে যে কোনো দরকারে আমার দরকার পড়লে জানাবি, আমি চলে আসব। যাবি তো? আগে তো টুসি মামনি জ্ঞান ফিরুক। ওর কিছু হয়ে গেলে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। খোদা আমার বুকের মানিককে ফিরিয়ে দাও আমাদের কাছে। আল্লাহ ভরসা ভাবি, আমাদের চোখের মনির কিচ্ছু হবে না। ভাবি, ডক্টর আজাদ কোথায়? তার ডাক্তারি লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আপাতত বুড়ির সাথে জেলে আছে। ওদের কঠিন শাস্তি থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করুন ভাবি, যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও পৌঁছতায়। ডক্টর সানিয়া দৌড়ে এসে সবাইকে বলছে তৌসির অবস্থা ভালো না, হার্টবিট ধীরে ধীরে ফল করছে। না, কি বলছেন এসব? পেশেন্ট নিজে থেকে রেসপন্স করছে না, তার বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ওকে বাঁচতে হবে, আমার জন্য, আমাদের জন্য, ওকে ভালোবাসে প্রতিটি ব্যক্তির জন্য। শিশির, কুকুকে আসতে বলো। ডক্টর, ওর কাছে যেতে পারি আমি? যদি আমাদের বাঁচার ইচ্ছা জাগাতে পারেন তাহলে যেতে পারবেন, নতুবা বিরক্ত হলে অবস্থা আরো খারাপ হবে। ও বিরক্ত হবে না ডক্টর,
প্লিজ দেখা করতে দিন। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? একমাত্র তুমি পারবে ওকে বোঝাতে। প্লিজ যাও ভিতরে। কিন্তু মিরাক্কেল দেখেছেন কখনো? চলুন দেখবেন। নিহান তৌশিকে উঠিয়ে বুকের মধ্যে পুরে নিয়ে বসে আছে। তুষি, কলিজা আমার, এত স্বার্থপর হয়ে যাবি তুই? তোকে সবাই কতটা ভালোবাসে, প্লিজ ফিরে আয়। এখন তো সব ভুল বুঝাবুঝি শেষ। তুই এখন চৌধুরী বংশে রাজ করবি, সবার চোখের মনি হয়ে থাকবি। প্লিজ রাগ ভুলে যা। আই প্রমিস, তুই সুস্থ হলে আমি তোকে অনেক বেশি ভালোবাসবো। যতটা তুই চাইতি তার চেয়েও 1000 গুণ বেশি। তোকে আবার কসম, একটু রেসপন্স কর। দেখ, আমাদের তো কুহু রবিনকেও মেলাতে হবে, ভুলে গেছিস? it's really miracle. See her heart beat again, getting normal slowly. I told you. This is called brother love. No, he is her would-be husband, Nihan Rahman. They are so cute, lovebirds. What happened? I'm fine, Mr. Nihan. You can leave her now. She'll be normal very soon. নিহান তৌশির কপালে চুমু দিয়ে বের হয়ে আসে। সবাই অপেক্ষায় বসে আছে নিহানের। ও ঠিক আছে, কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরবে। আলহামদুলিল্লাহ। সবাই বাসায় চলে যাও। ওর জ্ঞান ফিরলে আমি বাসায় নিয়ে আসবো। আর আম্মু, তুমি ব্যাকপ্যাক করে দাও। আবার ভাইয়া, আমি আসবো তোমাদের সাথে লন্ডন? কাল যেতে পারবে তুমি? বলতে পারবো না, পাসপোর্টের কি অবস্থা দেখতে হবে। ঠিক আছে, আমাকে দ্রুত জানাও। একটা সানিয়াতের সামনে তার পিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন বলনি আমাকে? স্যার, আপনার সাথে অনেক দিন ধরে আছি, কখনো কোনো মেয়ের দিকে তাকাননি। এই মেয়েটাকে পছন্দ করেছেন তাই এত বড় একটা কথা লুকালে আমার থেকে? তুমি জানো কত বড় একটা ঝামেলা হতে যাচ্ছিল? সেই মেয়েরা বাঁচার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। নিহান একবার বুকে নেওয়াতে আবার বাঁচতে শুরু করেছে। তুমি তাদের আলাদা করার কথা ভাবছিলে? কতটা ভালোবেসে ওরা একে অপরকে, তার কোনো ধারণা আছে তোমার? এই রেট। সরি স্যার। আমি আর যেটা না জানলে কি হতো, সামনে সেটা ভাবে আমি হয় আর সামনে থেকে যাও। পিয়ে চলে গেলে ডক্টর সানিয়া চুপচাপ বসে রইল। বুকের বাঁ পাশটায় ব্যথা হচ্ছে, হারানোর ব্যথা। স্নো হোয়াইট, আমার হবে না এটা বলে ঠিক হবে না। আসলে ও আমার জন্য ছিলই না। আমার কোনো অধিকার নেই দুটো ভালোবাসা মানুষকে আলাদা করা। বরঞ্চ আমাকে যে ভালোবাসা, আমি তাকে নিয়েই শুরু করব। কারণ তার ভালোবাসায় আমি একসময় ভালোবাসতে শিখে যাব তাকে। সবাই চলে যাওয়ার পর তৌশির প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফেরে। নিহান চেয়ারে বসে ওর হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তৌশি নড়ে উঠতে নিহান উঠে বসলো। কলিজা, জ্ঞান ফিরেছে তোর? একটু শুয়ে থাক, আমি ডক্টর ডেকে আনছি। হ্যালো স্নো হোয়াইট, হাউ আর ইউ ফিলিং নাও? মাচ বেটার ডক্টর। গুড। মিস্টার নিহান ওকে বাসা নিয়ে যেতে পারেন এখন। গাড়িতে। জানোয়ার বুড়িটা কোথায়? জেলে আছে। চলুন থানায়। আজ না, তুই বাড়িতে গিয়ে ড্রেস প্যাকিং কর। আমরা আগামীকাল লন্ডন যাচ্ছি। আর কোনো কথা বলবি না। তৌশি কিছু বলতে চেয়েও বলল না। চিন্তা করিস না, বুড়িকে এসে শাস্তি দিবি। স্বস্তির নিঃশ্বাস নিল তৌশি। বাসায় যেয়ে দেখে সবাই বসে আছে, বাবা মা ভাইয়া। তৌশি চলে যাচ্ছিল রুমে, শান্তা চৌধুরী ডাক দিল। বলুন। এখনো রাগ করে থাকবি? আমার এখন এক ফোঁটাও শক্তি নেই আপনাদের সব ড্রামা টলারেট করার মতো। আজ ওকে রেস্ট নিতে দাও। হ্যাঁ, তুই ঘরে যা, আমি আসবো প্যাকিং এ হেল্প করতে। ফ্রেশ হয়ে নিই তারপর। আর ভাইয়া? শিশির, উপরে চল, কথা আছে। এনিথিং রং ব্রো? ইউ লুকিং ওয়ারিড। আমরা কাল লন্ডন যাচ্ছি না, ইউএস যাচ্ছি। কেন? ডক্টর সানিয়াত বলল লন্ডনে ঝামেলা আছে, ওখানে তৌশির লাইফ রিস্ক হয়ে যায়। খুলে বলেনি কিছু, পরে বলবে বলেছে। যা ভালো হয় কর, আমি আমার বোনকে সুস্থ দেখতে চাই। ট্রাস্ট মি ব্রো। আর এই কথা আমাদের দুজনের মধ্যেই থাকবে, কুহুকেও বলবি না। পরদিন সকালে এয়ারপোর্টে সবাই এসে তৌশিকে বিদায় জানায়। কুহুর পাসপোর্টের সমস্যা থাকায় ও যেতে পারছে না, মন খারাপ। আমি প্রতিদিন ফোন দিব, মন খারাপ করিস না, নিজের খেয়াল রাখিস। তুইও? প্লেনে ওঠার সময় তৌশি বোঝা যায় ওরা লন্ডন না ইউএসএ যাচ্ছে। নিহানকে জিজ্ঞেস করতেই বলে ওঠে, তোর শত্রুর অভাব নেই, তাই সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তাছাড়া ওখানে দেশের 1 নম্বর ক্যান্সার হাসপাতাল আছে। আচ্ছা, পরিবারের সবাই এখন খুব ঢং করবে তাই না? তোকে খুব বেশি করে ভালোবাসবে, কিন্তু তোর সেটা হজম হবে না, যেমনটা আমার হচ্ছে না। গুড নাইট। ও হ্যালো, ইটস জাস্ট 10 AM। সো হোয়াট? ঘুমিয়ে গেল।
তৌসি ঘুমোচ্ছে আর নিহান একদৃষ্টিতে দেখে যাচ্ছে তার ঘুম পরীকে। অনেক সময় পর তৌসির নাক থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। নিহান ভেজা টিস্যু দিয়ে মুছে দিল। তারপর তৌসিকে টেনে বুকের মধ্যে নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে কলিজা, দয়া করে ওকে সুস্থ করে দাও খোদা। ইউনিভার্সিটি অফ টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, the US number one hospital in the world for cancer. It's in US. তৌসির চিকিৎসা এখানে হবে। ওয়েলকাম গাইস। ক্যান্সারের প্রথম স্টেপ ট্রিটমেন্ট কেমোথেরাপি দেওয়া শুরু করলো আজ। 1 সপ্তাহ পর তৌসির চুল পড়ার পরিমাণ বেড়ে গেল। কেমোথেরাপির সাইড ইফেক্ট। আরও 3 দিন পর সকালে তৌসির ঘুম থেকে উঠে দেখে গোছা ধরে অনেক চুল বালিশে পড়ে আছে। হাতিয়ে দেখে মাথার পেছনের অংশের চুল সব পড়ে গেছে। চুলগুলো হাতে নিয়ে অপলকে তাকিয়ে আছে। তুষি এখনো রেডি হসনি, চল তাড়াতাড়ি। তৌসির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। চোখ বেয়ে পানি পড়ছে। হাতে চুল নিয়ে বসে আছে। অনেক যত্ন করতে চুলগুলো, আর ওর সবচেয়ে প্রিয় এই চুলগুলো। নিহান ধীর পায়ে ওর কাছে গিয়ে পাশে বসলো। সেলুন থেকে কোনো একজনকে পাঠা, আমি সব চুল ফেলে দিব। নিহান রিসেপশনে কে কল করে লোক পাঠাতে বলল। ডক্টর সানিয়াত কল করেছে। নিহান ধরা গলায় বলল, তুষির অর্ধেক চুল পড়ে গেছে, সেলুন থেকে লোক আসছে, ওর সব চুল ফেলে দেবে। তাহলে আজও শিডিউল ক্যান্সেল করে দিচ্ছি, আগামীকাল নিয়ে এসো আর ওকে মেন্টালি সাপোর্ট দাও। চুল কেটে দিয়ে চলে গেছে। তুষি চুপ করে বসে আছে। নিহান পাশে এসে বসলো। তুষি কিছু তো বল, সে কখন থেকে এভাবে বসে আছিস? খাবারও খাসনি এখনো। আমি খাবো না। তুষি তুই সুস্থ হলে আবার চুল উঠবে দেখিস। তৌসি নিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল। আমার চুল নিহু, দেখো একটা চুলও নেই মাথায়। কত যত্ন করতাম, তুমি তো দেখেছো। দেখ না নিহু, আমার চুলগুলো সব পড়ে গেছে নিহু। হাউমাউ করে কাঁদছে তৌসি আর পোলাপ বকছে। আমি সবচেয়ে যা বেশি পছন্দ করি সেটা কেন দূরে চলে যায় আমার থেকে? কেন আমার থেকে যায় না চিরতরে? কেন নিহু, বলো না। নিহানও কাছে তৌসিকে শক্ত করে জড়িয়ে। প্লিজ এভাবে কাঁদিস না, সহ্য হয় না আমার কলিজা। তৌসি অনেক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় নিহানের বুকে। নিহান তৌসিকে রেখে রুমের বাইরে যায়। 10 মিনিট পর তুমুল ভাঙচুরের শব্দ পেয়ে রুমে আসে। তৌসি সবকিছু ভাঙছে আর বলছে, আমি দেশে ফিরবো, করবো না চিকিৎসা। যে চিকিৎসায় আমার চুল চলে গেছে, চাই না আমার সেই চিকিৎসা। কোনো দরকার নেই, আমি দেশে ফিরবো। নিহান তৌসিকে কোনোভাবেই থামাতে পারছে না, তাই বাধ্য হয়ে ডক্টর সানিয়াতকে কল করলো। ডক্টর সানিয়াত এসে তৌসিকে নার্স দিয়ে ধরিয়ে ঘুমের ইঞ্জেকশন দিল। ডক্টর সানিয়াতকে নিহান সবকিছু বলল কি হয়েছে তাই। এখন তৌসির একজন সাইকিয়াট্রিস্টের দরকার। আমার তুষি পাগল না ডক্টর। সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, এটা কে বলেছে? মানসিক ভারসাম্যহীন লোক মানে কি শুধু পাগলকেই বোঝায় না। অনেক লোক প্রতিদিন আত্মহত্যা করে মারা যায় ডিপ্রেশনের জন্য। তাদের এই ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে সাইকিয়াট্রিস্ট। তার মানসিক যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। ধরুন আপনার যে কোনো দুশ্চিন্তা হলে আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধুর সাথে শেয়ার করেন। সে তার মতামত অনুযায়ী যা বলে সেটা আপনার পছন্দ হলে করেন, তাই না? হ্যাঁ, একজন সাইকিয়াট্রিস্টও ঠিক এই কাজটাই করে। তবে তিনি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার সব কথা খুব মনোযোগ সহকারে শুনে আপনাকে পরবর্তী করণীয় বা কি করলে আপনি ডিপ্রেশন দ্বিধা থেকে বের হতে পারবেন সেই উপায় আপনাকে বলে দেবে। তাহলে তৌসি তো আমাকে সব বলতে পারে। হতে পারে সমস্যাটা আপনাকে নিয়ে, বা আপনি সমস্যাটা জানেন, কিন্তু আপনি যেই উপায় বলছেন সেটাও পছন্দ হচ্ছে না, মানে মতের অমিল হচ্ছে। যেটাই হোক, ওর মধ্যে এমন কিছু চলছে যার জন্য ও বারবার বেঁচে থাকার ইচ্ছা হারাচ্ছে। মিস্টার নিহান, আমি আমার ক্যারিয়ারে অনেক রোগীকে দেখেছি যে মৃত্যু 5 মিনিট আগেও বেঁচে থাকার জন্য সর্বোচ্চ লড়াই করেছে। স্নোয়াইডার কেসটা পুরোই ভিন্ন। তাহলে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে মানসিক বল পাবে আবারও? আশা করছি আর আপনারও প্রয়োজন ওকে, তাই ওকে আজ বিকেলে নিয়ে যান। হাতে সময় খুবই কম, ও ধীরে ধীরে দ্বিতীয় পর্যায়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি আজই নিয়ে যাব। ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি। তৌসির মাথার কাছে এসে বসে মাথায় হাত দিয়ে যেও দেয় না। চুলগুলো নিহানের ও অনেক পছন্দ ছিল,
কিন্তু সবসময় বলতো চুলগুলো যেমন আছে তেমনই যেন থাকে, কালার কাটিং অন্য কিছু করাই যাবে না। যদিও নিহান জানতো তৌসি এসব পছন্দ করে না, তবুও বলতো। তৌসি চোখ দুটো কোটরে ঢুকে আছে, গাঢ় কালি পড়েছে চোখের নিচে, মুখটা শুকিয়ে গেছে একদম, গলো হারিয়ে গেছে মুখের। সুস্থ হয়ে ফিরে যায় কলিজা, আর কখনো আনার কারণে কষ্ট পেতে দিব না। বন্ধুত্বে অন্ধবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, আর এমন ভুল করব না। দুপুরের দিকে তৌসির ঘুম ভাঙে, উঠে নিহানকে জিজ্ঞেস করে টিকিট কেটেছে নাকি। এখনো কাটিনি। শোনো, বিকেলে আমরা বেড়াতে যাব, তারপর সেখান থেকে ফিরে টিকিট কেটে আসব। চল, খাবার খাবি? সবাই কল দিয়েছে, কথা বলবে তোর সাথে। আম্মু তো বকাও দিয়েছে, তুই এখনো খাসনি বলে।